আমরা স্মৃতি ও তার মেয়ে লীলাকে একটি মৃত মানুষের শরীরকে গোসল করানোর কাজ করতে দেখি। লীলার মা স্মৃতি মৃত মানুষদের গোসল করানোর কাজ করে, তার সাথে লীলাও এ কাজ করছে। কিন্তু লীলার এ কাজে অভিজ্ঞ না, কারণ আজ তার ফার্স্ট টাইম। আর লাশের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ছিল, যা দেখে মনে হচ্ছিল কেউ তাকে প্রচন্ড আঘাত করে মেরেছে। এইসব দেখে লীলার বমি আসছিল, কিন্তু তার মা স্মৃতি তাকে কোনো মতে সামনে নেই। এইসবের মাঝে আমরা দেখতে পাই যে হঠাৎ করে লাশের চোখ খুলে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি ইডা নামের একজন মহিলাকে, যার বাড়িতে তার ছেলের মুসলমানের অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে গ্রামের সবাই আসে এবং গ্রাম প্রধানও আসে, কিন্তু এত উৎসবের মধ্যে ইডাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। এর মধ্যে সে অনুষ্ঠানে স্মৃতিও যোগ দেয়। স্মৃতি তার 3 বান্ধবী ট্যারি, এনা ও টুটির পাশে গিয়ে দাঁড়ায়, যেখানে সবাই নিজের ব্যাপারে গল্প করছিল। তখন আমরা জানতে পারি যে তাদের মধ্যে ট্যারি এখনো বিয়ে করেনি। তাছাড়া সবাই নিজের স্বামীদের কাছ থেকে তালাক নিয়েছে, তাই ট্যারি বলে যে সে বিয়ে না করে অনেক ভালো কাজ করেছে, আর এই জন্য সে নিজেকে লাকি মনে করে। এর মধ্যে লীলা আসে স্মৃতিকে নিতে। লীলা ও স্মৃতি রাস্তা থেকে যাচ্ছিল, তখন আরিফ ও তাদের সাথে যায়। এখানে আমরা আরিফের পরিচয় জানতে পারি। আরিফ স্মৃতির ছেলে লীলার ভাই। সে খুবই হাসি খুশি স্বভাবের। সে মানুষের ঘর সারার কাজ করে, মানে রাজমিস্ত্রির কাজ করে আর কি। তারা যাওয়ার সময় পথে আরিফের বান্ধবী রিকার সাথে দেখা হয়। রিকা আরিফের পরিচিত। রিকা কিছুদিন ধরে এই গ্রামে থাকছে। তখন আরিফকে রিকা তার ঘর সারার কাজ দেয়, তাই আরিফ রিকার সাথে কথা বলতে বলতে রিকার বাসার কাজ করে দিতে তার সাথে যায়। এবার আমরা রাতের দৃশ্য দেখি, যেখানে স্মৃতি নামাজ পড়ছিল। তখন হঠাৎ করে আমরা তার পেছনে একটি ভয়ঙ্কর চেহারার কাউকে দেখতে পাই। এরপর স্মৃতি টের পায় যে তার কাঁধে কে যেন একটি হাত রাখছে। সে ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে চেটে লীলা। এবার স্মৃতি লীলাকে খেতে দেওয়ার জন্য খাবারের পাত্র খুললে দেখতে পায় যে খাবারগুলো সব নষ্ট হয়ে গেছে। এটা দেখে স্মৃতি প্রচন্ড রেগে ঘর থেকে বের হয়ে যায়। খাওয়ার আগে সে লীলাকে ঘরের দরজা বন্ধ করতে বলে। বাইরে পা রাখতেই মাইকে শুনতে পাই যে তার বান্ধবী ইডা হঠাৎ করে মারা গেছে। এটি শুনে স্মৃতি তাড়াতাড়ি ইডার বাড়িতে যায়। সে গিয়ে দেখে কেউ একজন যেন ইডাকে অনেক আঘাত করে মেরে ফেলেছে। ইডার সারা মুখে রক্ত, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এটা দেখে স্মৃতি অনেক ভয় পেয়ে যায় এবং তার অনেক খারাপ লাগে। সে সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে। ইডার শরীরকে গোসল করাতে শুরু করে। এদিকে লীলা ঘুমানোর চেষ্টা করছিল। তখন তার মনে হয় কেউ যেন তার ছাদের উপর থেকে হেঁটে যাচ্ছে, আর তখনই ছাদের একটি ছোট অংশ ভেঙে নিচে পড়ে। এগুলো দেখে লীলা কিছুই বুঝে উঠতে পারে না। তখন সে ভাবে যে বৃষ্টির কারণেই হয়তো ছাদের ওই অংশটি হয়তো খুলে পড়েছে। তখন আরিফও বাসায় ফিরে আসে। আরিফ বৃষ্টির মধ্যে ছাদ ঠিক করার চেষ্টা করে। ঠিক সেই সময় স্মৃতি ও ইডার বাড়ি থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু স্মৃতিকে দেখে বুঝে যাচ্ছিল যে সে অনেক ভেঙে পড়েছে। হাঁটার সময় সে বারবার পড়ে যাচ্ছিল। এরপর ঘরের কাছে সে আবার পড়ে যায়। তখন লীলা তার মাকে ধরে ঘরে নিয়ে আসে। এই কিছুক্ষণ পর স্মৃতি কিছু কাপড় নিয়ে পোড়াতে যায়। আসলে ওই কাপড়গুলো ছিল ইডার। ইডা মারা যাওয়ার সময় এই কাপড়গুলো পরেছিল। কাপড়গুলো রক্তে ভেজা। স্মৃতি অনেক চিন্তিত থাকায় লীলা কাপড়গুলো নিজের হাতে নিয়ে পুড়িয়ে ফেলল। এবার লীলা তার মা স্মৃতিকে বিশ্রাম নিতে যেতে বলে। স্মৃতি তার রুমের দিকে যাওয়ার সময় তার চোখ পড়ে সেখানে থাকা একটি আয়নার দিকে। সে আয়নার দিকে তাকিয়ে দেখে যে একটি বিভৎস চেহারার কেউ একজন তার দিকে তাকিয়ে আছে, যে দেখতেও খানিকটা স্মৃতির মতোই। এটি দেখে স্মৃতি ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর স্মৃতি টের পায় যে লীলাও তার পাশে এসে শুয়ে পড়েছে। তখন স্মৃতি লীলার সাথে কথা বলতে থাকে, কিন্তু লীলা কোনো কথা ঠিকঠাক জবাব দেয় না। তাই স্মৃতি পেছনে ঘুরে লীলার দিকে তাকালে দেখে সেখানে কেউ নেই। অর্থাৎ সে এতক্ষণ যাকে লীলা ভেবে কথা বলছিল সে লীলা ছিল না, বরং কোনো ডেমন বা খারাপ আত্মা ছিল। এর মধ্যে সত্যিই লীলা সেখানে চলে আসে এবং ঘুমানোর চেষ্টা করে। তখন স্মৃতি তাকে বোঝায় যে সে জানে যে লীলা মৃত মানুষদের সাথে সম্পর্কিত কোনো কাজই করতে ভালো পছন্দ করে না, তাই আজ সে ইডার কাপড় নিজের হাতে জ্বালিয়েছে। স্মৃতি আরও বলে যে প্রতিটি মানুষের কোনো না কোনো পেশা থাকে, ঠিক তেমনি স্মৃতির এটি একটি পেশা মাত্র। সে অনেক দিন ধরে এ কাজ করে আসছে। এটি শুনে লীলাও বুঝতে পারে যে তার মাও চায় যেন সেও এখন এ কাজ শেখা শুরু করে। এবার তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর স্মৃতির ঘুম ভেঙে যায়। চোখ খুলে সে দেখতে পায় ঘরের ভেতর তার মাথার কাছে একটা বড় হাতের ছায়া, যা কিনা আস্তে আস্তে স্মৃতির দিকেই এগিয়ে আসছে। এরপর হঠাৎ করে সে ডেমনের খাতটি স্মৃতিকে আক্রমণ করে মেরে ফেলে। কি বিভৎস, ভয়ঙ্কর! একবার ভেবে দেখেন
আমরা সাধারণত জানি যে এসব ডেমন একা থাকলে মানুষের ক্ষতি করে, কিন্তু এখানে একজনের সামনে এসে সরাসরি আক্রমণ করেছে। তার মানে ডেমন যাকে ধরে তাকে আর ছাড়ে না। যাই হোক, সকালে যখন নীলার ঘুম ভাঙে সে দেখতে পায় যে তার মা রক্তাক্ত অবস্থায় তার পাশে পড়ে আছে, আর সে অনেক ভয়ানকভাবে মারা গিয়েছে। এটা দেখে নীলা চিৎকার করে কাঁদতে শুরু করে। তখন আরিফও পাশের রুম থেকে ছুটে এসে এই অবস্থা দেখে প্রচন্ড ভেঙে পড়ে। তারা দুজনের কেউই বুঝতে পারে না যে হঠাৎ করে তার মায়ের এই অবস্থা কি করে হলো। এখানে একটু খেয়াল করলে দেখা যায় যে ছবির শুরুর মৃত মানুষ ইডা ও স্মৃতি, এদের তিনজনের লাশের অবস্থা একই রকম আঘাতপ্রাপ্ত। তো এটি দেখে আমরা আন্দাজ করতেই পারি যে এরা একই অশুভ শক্তির কবলে পড়ে প্রাণ হারিয়েছে। এবার গ্রামের সবাই স্মৃতির বাড়িতে আসে। সেখানে অ্যানা ও টরি লীলাকে সান্ত্বনা দিতে থাকে এবং তারা লীলাকে বোঝায় যে জানাজার আগে অবশ্যই স্মৃতিকে গোসল করিয়ে পরিষ্কার করতে হবে। এটি শুনে লীলা তার মাকে গোসল করাতে রাজি হয়। এরপর আমরা দেখি গ্রাম প্রধান ও আরিফের কাছে স্মৃতির মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাই। তখন আরিফ তাকে বলে যে রক্তপাত হওয়ার কারণে হয়তো তার মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু গত রাতে বাইরে থেকে কেউ ঘরে প্রবেশ করেনি এবং তার মায়ের শরীরে কোনো আঘাত কিংবা কেটে যাওয়ার দাগ নেই। আর এটিই ছিল আশ্চর্যের বিষয়। এবার লীলা যখন তার মাকে গোসল করানোর জন্য নিয়ে যায় তখন স্মৃতির চোখ নিজে নিজেই খুলে যায়। আর এই সিনটি সত্যি মারাত্মক ভয়ের ছিল। দেখে লীলা তো অনেক ভয় পেয়ে যায়। ও দোয়া পড়তে শুরু করে এবং সে তার মাকে নিজের মৃত্যু মেনে নিতে বলে এবং লীলা কাঁদতে কাঁদতে তার মায়ের শরীর পরিষ্কার করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে স্মৃতি নিজেও তার শরীরকে নিজের হাতে পানি দিয়ে পরিষ্কার করছে। আর একই সময় সে লীলাকে বোঝাতে থাকে যে মৃত মানুষকে গোসল করানো অনেক ভালো কাজ, কিন্তু আসলে এগুলো লীলা কল্পনা করছিল। স্মৃতিতে গোসল করানোর সময় হঠাৎ করে তার মুখ খুলে যায়। লীলা মুখের দিকে ভালো করে তাকালে দেখতে পায় যে তার মুখের ভেতর কাটা তারের একটি টুকরো পড়ে আছে। এই দৃশ্যটি সত্যি গায়ে কাটা দেওয়ার মতো ছিল। লীলা সেই কাটা তারটি তুলে নেয়। ও অবাক হয়ে যায়। সে কোনোভাবেই বুঝতে পারে না যে এই কাটা তারের টুকরো তার মায়ের মুখের ভেতর কিভাবে এলো। এরপর স্মৃতিকে দাফন করার কাজ শেষ করে লীলা ঘরে ফিরে আসে এবং সে তার মায়ের শূন্যতা অনুভব করতে থাকে। এর মধ্যে তাদের বাড়িতে তার মায়ের বান্ধবী অ্যানা আসে, যে গ্রামের সবার থেকে কিছু টাকা সংগ্রহ করে এনেছে যাতে কিছুদিন তাদের অর্থনৈতিক কষ্ট না হয়। এবং অ্যানা লীলার কাছে ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন চায়। এতে লীলা বুঝতে পারে যে অ্যানা স্মৃতির মৃত্যু তদন্ত করতে চায়, তাই লীলা তাকে ঘরে নিয়ে আসে। ঘরের ভিতরে সে স্মৃতির বিছানায় তাকিয়ে দেখে যে বিছানায় এখনো অনেক রক্ত মাখা। এটি দেখে অ্যানা ভীষণ ভয় পায় এবং সেখান থেকে চলে যায়। এখন আরিফ বুঝতে পারে যে তার মায়ের মৃত্যুর পর তার বোনের সব দায়িত্ব তার উপর, তাই সে কাজ করার জন্য বের হয়ে যায় যাতে তাদের টাকার কষ্ট না হয়। এদিকে লীলা তাদের ঘরে কাপড় চোপড় পরিষ্কার করছিল। তখন তার মায়ের রক্ত লাগানো একটি কাপড় পরিষ্কার করার সময় সে তার মধ্যেও একটি কাঁটাতার দেখতে পায়, যা দেখে লীলা আঁতকে ওঠে। কিন্তু কিছুক্ষণ পর সেই কাঁটাতারটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আমরা ট্যারি, অ্যানা ও টুটিকে এক জায়গায় বসে কথা বলতে দেখি। তারা বলছিল যে ইডা ও স্মৃতির মৃত্যুর প্যাটার্ন ও সময় প্রায় একই রকম। আর এটি কিভাবে সম্ভব? তখন হঠাৎ লোহার স্কেলে হাত লেগে ট্যারির হাত কেটে যায়, আর সেখান থেকে রক্তের ফোঁটা গিয়ে একটি ছবির উপর পড়ে। যে ছবিটি ছিল একটি গ্রুপ ফটো। সেখানে ট্যারি, অ্যানা, টুটি, ইডা ও স্মৃতি একসাথে ছিল। যাই হোক, এরপর হঠাৎ গ্রামে পরপর দুটো অদ্ভুত মৃত্যুর জন্য সবাই অনেক ভয় ও চিন্তায় ছিল। তাই রাতের বেলা সবাই একত্রিত হয়ে দোয়ার আয়োজন করে। কিন্তু এই সময় সেখানে আবার কিছু ডেমনিক ঘটনা ঘটতে শুরু হয়, যেখানে পবিত্র কোরআনকে কোনো এক ডেমনিক হাত দিয়ে উঠিয়ে নেওয়া হয়, কিন্তু এগুলোর উপর কেউ তেমন খেয়াল করে না। এই সময় টেরি, অ্যানা ও টুটিও সেখানে বসেছিল। এখানে ট্যারির কানে কিছু অস্বাভাবিক শব্দ ভেসে আসে, যেখানে স্মৃতি ও ইডার আত্মা ট্যারির কানের কাছে কিছু বলছে, যেটা দেখে ট্যারি অনেক ভয় পায় ও চিৎকার করে ওঠে। সময় গ্রামের বিদ্যুৎও চলে যায়, যে দৃশ্য এই অবস্থাকে আরো ভয়াবহ করে তোলে। এটি দেখে সবাই অবাক হয় ও সবাই মিলে ট্যারিকে কোনোভাবে শান্ত করে এবং মোমবাতি জ্বালিয়ে আবারও দোয়ার কাজ চালিয়ে যায়। তখন লীলা দেখতে পাই ইডি, অ্যানা এবং স্মৃতির আত্মা তাদের পেছনে বসে আছে। এখানে অদ্ভুত ব্যাপার এটি যে ইডি এবং স্মৃতির আত্মা বসে আছে, এটা আমরা বুঝতে পারি যে ইডি এবং স্মৃতি মারা গিয়েছে, কিন্তু অ্যানার আত্মাকেও কেন লীলা দেখতে পাচ্ছে? অ্যানা তো এখনো জীবিত। এর রহস্য আমরা সামনেই জানতে পারবো। তখন অ্যানার আত্মা হঠাৎ করে লীলার মুখের সামনে এসে তাকে ভয় দেখাতে শুরু করে। তখন লীলা ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক সে সময় বিদ্যুৎ চলে আসে। তখন আরিফ লীলাকে কোনোরকমে সামনে নেয়। এখন লীলার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু হয়। নীলা বাড়িতে ফিরে টের পায় যে মা যেন নামাজ পড়ছে। পাশের রুম থেকে এই শব্দ ভেসে আসছে। সে পাশের রুমে যায়। তখন সে দেখতে পায় যে সাদা কাপড় পরা একটি অবয়ব
তার সামনে বসেই নামাজ পড়ছে। তখন নীলা ভয়ে ভয়ে সেই সাদা কাপড়টি সরিয়ে ফেলে সেখান থেকে। কাপড় সরিয়ে এসে দেখতে পায় সেখানে আসলে কিছুই নেই। এরপর লীলা সেখান থেকে চলে যাওয়ার সময় কাটা তারের একটি টুকরো তার পায়ের মধ্যে গেঁথে যায়। লীলা হাত দিয়ে তার পায়ের মধ্যে থাকা সে কাটা তারের টুকরো টেনে বের করে। তখন সে ব্যথায় আর ভয়ে চিৎকার করতে যাবে কি, তখনই তার মায়ের আত্মা তার সামনে আসে এবং তাকে শান্ত থাকার জন্য ইশারা করে। এরপরে দৃশ্যে আমরা এনাকে দেখতে পাই যে তার বাড়িতে বসে তার ছেলে বিমুর সাথে কথা বলছিল। আর তাদের কথোপকথনে আমরা জানতে পারি যে বিমু শহরে একটি চাকরি পেয়েছে এবং বিমু চাকরি করার জন্য শহরে যেতে চায়। তাদের মধ্যে কথা চলছিলই, তখন আমরা দেখতে পাই অ্যানা তার রুমের দরজা থেকে তাকাতেই দেখে যে একটা অবয়ব তার দিকে তাকিয়ে আছে। এটি দেখে অ্যানা ভয় পায় ঠিকই, কিন্তু সে বিমুকে কিচ্ছু জানায় না এবং চুপচাপ নিজের ঘরে চলে যায়। সেখানে আলমারির দরজা হঠাৎ করেই খুলে যায়। এটি দেখে অ্যানা ওই আলমারির কাছে যায়। এখানেই শুরুতে সবকিছু নর্মাল ছিল, কিন্তু তখনই আলমারি থেকে বিভৎস একটা হাত বেরিয়ে এসে অ্যানার উপর আক্রমণ করে। তখন অ্যানা ভয়ে চিৎকার করে ওঠে। অ্যানার চিৎকার শুনে বিমু সেখানে চলে আসে। বিমু এসে দেখে তার মা রক্ত বমি করছে, আর এমন বমি করতে করতে অ্যানা সেখানেই মারা যায়। এটি দেখে তো বিমু কিছুই বুঝে উঠতে পারে না। এরপর গ্রামের মানুষজন যখন অ্যানার ব্যাপারে জানতে পেরে সবাই তো আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে, এই ভেবে হঠাৎ করে গ্রামে এগুলো কি শুরু হয়েছে। এবার গ্রাম প্রধান বিমুকে সাথে নিয়ে লীলাদের বাড়িতে যায়, যাতে লীলা অ্যানার মৃত শরীরে গোসল করায়। কিন্তু লীলা এই কাজ করতে রাজি হয় না, কারণ আগের দিন তার সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার কারণে লীলার জানা নেই। তাই সে আর এগুলোর ভিতর থাকতে চায় না। তখন আরিফ আর বিমু লীলাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু লীলা তাদের কথাই শুনতে চায় না এবং সে নিজের রুম লক করে শুয়ে থাকে। যেহেতু এই গ্রামে এখন লীলা ছাড়া আর তেমন কেউ এই কাজ করার মতো নেই, তাই বিমু লীলাকে বোঝানোর জন্য তার দরজার সামনে অপেক্ষা করতে থাকে, কারণ বিমুর বিশ্বাস ছিল যে লীলা একটা সময় ঠিকই এই কাজ করতে রাজি হবে। তখন সেখানে রাজাত নামের একজন পুলিশ অফিসার আসে, যে কিনা ওই গ্রামে থাকতো, আর সে চায় প্রতিটি ভিকটিমের বাড়ির কেউ না কেউ বাদী হয়ে থানায় যেন একটি করে মামলা করে, তাহলেই যাতে ঠিকঠাক ইনভেস্টিগেশন করে তাদের মৃত্যুর রহস্য বের করা যায়। কিন্তু ইডা, অ্যানা ও স্মৃতির বাড়ির কেউ এই ব্যাপারে কমপ্লেন করতে রাজি হয় না, কারণ তারা এই মৃত্যুগুলো ঘটার সময় অন্য কারো উপস্থিতি প্রমাণ পায়নি। এছাড়া পুলিশ কেস হলে বাড়ির পোস্টমর্টম হবে, যেটা কারো পরিবারই চায় না। রাজা তাদের আর বেশি জোর না করে চুপচাপ সেখান থেকে চলে যায়, কারণ গ্রামের মানুষদের বিরুদ্ধে গেলে তাকে বিপদে পড়তে হতে পারে। কিন্তু সেও যে কোনো ভাবেই হোক না কেন এই মৃত্যুগুলোর পেছনের আসল রহস্য খুঁজে বের করতে চায়। এদিকে অ্যানা নিজের ঘরে শুয়ে এগুলো নিয়ে ভাবছিল যে এগুলো হচ্ছেটা কি। তখনই অ্যানার আত্মা এসে লীলাকে ভয় দেখাতে শুরু করে। এতে লীলা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ইদা, স্মৃতি ও অ্যানার এই ভয়ানক ও রহস্যজনক মৃত্যুর কারণ কি, এটি জানার জন্য লীলাও ব্যাকুল হয়ে পড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় সে অ্যানার মৃত শরীরকে গোসল করাবে। তাই সে অ্যানার বাড়ির দিকে রওনা হয়। যাওয়ার আগে সে আরিফকে বাড়ির দরজা বন্ধ করে দিতে বলে, যাতে বাইরের কেউ বাড়িতে প্রবেশ না করে। লীলার কথা শুনে আরিফও বাড়ির দরজা বন্ধ করে দেয়। এবার লীলা অ্যানার শরীরকে গোসল করানোর সময় অ্যানার মুখের ভেতর তার মায়ের মতো কোনো কাঁটাতারের টুকরো আছে কিনা তা চেক করতে থাকে, কিন্তু মুখের মধ্যে সে তেমন কিছুই খুঁজে পায় না। এই সময় হঠাৎ অ্যানার শরীর উঠে যায় এবং তার নিজের পেটের দিকে ইশারা করে। তখন অ্যানার পেটে সে সেরকম একটি কাঁটাতারের টুকরো খুঁজে পায়। এবার লীলার বুঝতে আর বাকি থাকে না যে ইডা, অ্যানা ও তার মা স্মৃতির মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল। এরপর অ্যানার শরীরও স্থির হয়ে যায় ঠিকই, কিন্তু তার চোখ নিজে নিজেই খুলে যায়, ঠিক আগের মৃত শরীরগুলোর মতো। এটি দেখে লীলা তার চোখ বারবার বন্ধ করার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ অ্যানা লীলার হাত ধরে ফেলে এবং লীলাকে সাহায্য করার কথা বলে আবার শান্ত হয়ে যায়। লীলা তো এসবের কিচ্ছুই বুঝতে পারে না। এরপর রাজা তো সেখানে আসে, ট্যারির কাছে জানতে চায় যে অ্যানা, স্মৃতি ও এডার কি কারোর সাথে কোনো শত্রুতামি ছিল। এই ব্যাপারে ট্যারি কি কিছু জানে, যার উত্তরে ট্যারি বলে সে এমন কিছুই জানে না। এবার সবাই অ্যানার দাফনের কাজ শেষ করে পরদিন সকালে বিমু লীলার সাথে দেখা করে অ্যানার মৃত্যু নিয়ে কথা বলে, যে অ্যানার মৃত্যুর সময় সে সেখানে কোনো তৃতীয় ব্যক্তির চিহ্ন পায়নি,
কিন্তু মারা যাওয়ার আগে এনা বারবার নূর নামের কোনো ব্যক্তির নাম বলছিল। লীলা নূর নামে কারো কথা তার মায়ের মুখে আগে কখনো শুনেনি। তখন বিমু লীলাকে একটি পুরনো ছবি দেখায়, যেখানে আনা, ইডি, স্মৃতি, টুরি ও অন্য একজন মহিলা ছিল। তার নাম ছিল নূর। কিন্তু কোনো এক অজানা কারণে নূর এই গ্রাম থেকে তার মেয়েকে নিয়ে অন্য কোথাও চলে যায়। এগুলো জানার পর লীলা কিছু একটা আন্দাজ করতে পারে। তখন ট্যাডি লীলার কাছে এসে তাকে বলে যে কোনো অভিশাপ বা কালো জাদুর কারণে সাধারণত মানুষের এমন অপমৃত্যু হতে পারে। তখন লীলা এর রহস্য সমাধানের জন্য ব্যাকুল হয়ে পড়ে। তাই সে ইডার বডিও চেক করতে চায় যে তার শরীরের কোথাও কাঁটাতারের কোনো অংশ খুঁজে পাওয়া যায় কিনা। তাই রাতের বেলা সে কবরস্থানে যায় এবং ইডার কবর খুঁড়তে শুরু করে। এরপর সে ইডার শরীরেও সেম কাঁটাতারের অংশ খুঁজে পায়। এটি থেকে তার সন্দেহ ঠিক বলে প্রমাণিত হয়। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় অনেকগুলো ভয়ানক আত্মা লীলাকে ভয় দেখাতে শুরু করে। এতে লীলাও ভীষণ ভয় পায়। তবে সে কোনোভাবেই সেখান থেকে চলে যেতে সক্ষম হয়। কিন্তু ইডার কবর ওরকম খোলাই থাকে। পরদিন সকালে গ্রামবাসীর ভেতর হইচই পড়ে যায়। তারা ভেবে পায় না যে কে বা কেন ইডার কবরকে খুঁড়েছিল। এদিকে লীলা এই ঘটনাগুলোর আসল কারণ জানার জন্য ইডার বাড়িতে যায়, যাতে সে নূর সম্পর্কে জানতে পারে, ওই নূরের কিছু ছবি খুঁজে বের করতে পারে। তখন সেখানে লীলার সাথে টুটির সাথে দেখা হয় এবং টুটির কাছে সে নূর সম্পর্কে জানতে পারে যে নূর তাদের গ্রামের সব থেকে খারাপ মহিলা ছিল, যে তাদের সবার স্বামীদের সিরিয়াস করত, যার ফলে এনা, টুটি, ইডি সবার স্বামীর সাথে তাদের তালাক হয়ে গেছে। তখন লীলা টুটির কাছে আরো কিছু জানতে চায়, কিন্তু ওই মুহূর্তে টুটি কোনো এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। ও নিজের নখ দিয়ে নিজের মুখে আঁচড় দিতে শুরু করে। সে এত জোরে নিজের মুখে আঁচড় দেয় যে তার মুখে রক্ত চলে আসে। এটি দেখে লীলা ভয় পায়। ও টুটিকে শান্ত হতে বলে। ঠিক তখন মুহূর্তের মধ্যেই টুটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং লীলার পেছন থেকে আসল টুটি চলে আসে। এটি দেখে তো লীলার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সে তাও নিজেকে সামনে নেয় এবং আসল টুটির সাথে কথা বলে সে নূর সম্পর্কে জানতে চায়। কিন্তু ইডার কবের ব্যাপারে জানার পর থেকে টুটির মুড অফ থাকায় সে নূরের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয় না এবং লীলাকে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে আরিফ লীলার খাটের নিচে সে বেলচাটা খুঁজে পায়, যেটা দিয়ে সিঁড়ির কবর খুঁড়েছিল। লীলা বাড়ি ফিরলে আরিফ তার উপর অনেক রাগারাগি করতে থাকে। তখন লীলা ওই কাঁটাতারের টুকরোগুলো আরিফকে দেখায় এবং সবকিছু খুলে বলে যে এইসব কিছু কোনো একটা অভিশাপের কারণে হচ্ছে। এটি জানার পর আরিফ নিজেও প্রচণ্ড অবাক হয়, কিন্তু এইসব কথা তাদের জানালার সামনে থেকে ট্যারিও শুনে ফেলে। আর সাথে সাথে সে গ্রামের বাকিদের এই ব্যাপারে বলে দেয়, সাথে একটু বাড়িও বলে যে একটি অভিশাপের কারণে ইডা, স্মৃতি ও অ্যানার মৃত্যু হয়েছে। আস্তে আস্তে এই অভিশাপ গ্রামের বাকি মহিলাদের উপরও পড়তে পারে। এবার এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে। সাথে নূরকে নিয়েও নতুন করে সমালোচনা শুরু হয় যে কিভাবে নূর এই গ্রামে থাকার সময় গ্রামের অন্য মহিলাদের সংসার ভাঙত, আর তাই গ্রামের কেউ তাকে সহ্য করতে পারত না। এই কথাগুলো যখন রিকাও জানতে পারে, তখন সে নূরের দোষ না দিয়ে বরং ওই গ্রামের পুরুষদের দোষ দেয়। রিশা সবার সামনে বলে যে নূর নয়, বরং ওই গ্রামের পুরুষদের নজর খারাপ ছিল, আর তাই তারা তাদের স্ত্রীদের ধোঁকা দিয়েছে। অন্যদিকে লীলা এসব জানার পর রেগে যায়। সে ট্যারির সাথে দেখা করে। সে ট্যারিকে অনেক কথা শোনাতে থাকে, আর তখনই সেখানে সে পুলিশ অফিসার দ্রাজিদ এসে লীলাকে থামতে বলে। ও তাকে পাশে ডেকে বিয়ে বলে নূর অনেক আগে মারা গেছে, তাই নূরকে সন্দেহ করে এইসব কথা সে যেন আর না ছড়ায়। তবুও লীলার মনে তখনও অনেক সন্দেহ থেকে যায়, তাই সে আবার ট্যারির কাছে যায় এ ব্যাপারে কথা বলতে। কিন্তু লীলা দেখতে পায় ট্যারি ইতিমধ্যেই অকেজো অবস্থায় বসে আছে, আর তার মধ্যে নূরের আত্মা। আর নূরের আত্মা কেঁদে কেঁদে তাকে বলে যে সে কারো সংসার ভাঙেনি, বরং এই গ্রামের মহিলারা তাকে মেরে ফেলেছে। তখন একে একে ইডা, অ্যানা ও স্মৃতির আত্মাও ট্যারির ভিতর চলে আসে এবং তারা সবকিছুর জন্য নূরকে দোষ দিতে থাকে। তখন লীলা তাদেরকে ট্যারির শরীর ছেড়ে দিতে বলে। কিছুক্ষণের মধ্যে সবার আত্মারা ট্যারির শরীরকে ছেড়ে দেয়। এদিকে আরিফ এগুলো কোনো কিছুই পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই সে লীলাকে এগুলো থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু লীলা কারো কোনো কথা না শুনে নিজের কাজ করে। এবার লীলা তার রুমে ঘুমিয়ে পড়ে, আর ঠিক তখনই একটি হাতের ছায়া তার দিকে এগিয়ে এসে তাকেও তার মায়ের মতোই মেরে ফেলে, আর তাকেও সেই একই রকম করেই কবর দেওয়া হয় এবং লীলা সেই কবর থেকে বেরিয়ে আসার অনেক চেষ্টা করতে থাকে। ঠিক তখনই লীলার ঘুম ভেঙে যায়।
তখন আমরা বুঝতে পারি যে এগুলো লীলার দুঃস্বপ্ন ছিল এবং লীলা আবার তার কাজে লেগে পড়ে। তখন লীলার রিকার কথা মনে পড়ে যায়। এইসব জানার পর ও নূরের কোনো দোষ না দিয়ে বরং নূরের পক্ষে কথা বলছিল। হয়তো নূরের সাথে রিকার কোনো যোগসূত্র আছে। তাই সে আরিফের যন্ত্রপাতির মধ্যে রিকার ঘরের চাবি খুঁজতে থাকে এবং চাবি পেয়ে সে রিকার ঘরে ঢুকে। কিছুক্ষণ খোঁজার পর সে একটি টাইলসের নিচে কিছু ছবি খুঁজে পায়। যেই ছবিগুলো দেখে এটা স্পষ্ট বোঝা যায় যে রিকা আর কেউ নয়, সে নূরের মেয়ে। আর কোথাও না কোথাও এগুলো হয়তো রিকাই করছে। তাই সে তাড়াতাড়ি ট্যারির বাড়ির দিকে যায়। অন্যদিকে টুটিকেও নূরের আত্মা ঠিক একই রকম করেই মেরে ফেলে। লীলা যখন ট্যারির বাড়ি পৌঁছায় তখন সে সেখানে সব মৃত মানুষের আত্মাদের দেখতে পায় যাদের নূর মেরেছে। তার মধ্যে সে টুটির আত্মাকেও দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে ইতিমধ্যে টুটিও মারা গেছে। তখন নূর লীলাকে বলে যে এগুলো ওই মারা যাওয়া মহিলাদের কর্মফল, তাই লীলার উচিত এগুলো থেকে দূরে থাকা। কিন্তু লীলা কোনো কথা মানে না, বরং সে তার টুটির মৃত শরীর গোসল করাতে যায়। তখন টুটির শরীরেও একই কাঁটাতারের অংশ খুঁজে পায় এবং বাকিদের আত্মা তাকে ভয় দেখাতে থাকে। এর মধ্যে সেখানে পুলিশ অফিসার রাজিদ এসে লীলাকে দরজা খুলতে বলে, কারণ সে টুটির শরীরকে পোস্টমর্টম করবে। আর এজন্য কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ টুটির কোনো পরিবার নেই। অনেক ডাকার পর লীলা দরজা খুলছিল না, কারণ টুটির শরীর থেকে পাওয়া কাঁটাতারের টুকরোটি লীলার মুখে ঢুকে যায় আর সে নিজে পরে ছটফট করতে থাকে। তখন রাজিদ রুমে ঢুকে লীলাকে ডেকে তার হুঁশ ফিরায় এবং তখন আমরা বুঝতে পারি এগুলো লীলা ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। এবার লীলা বাইরে বেরিয়ে দেখে সেখানে গ্রামের অনেক মানুষ। তখন সে রিকার দিকে আঙ্গুল তুলে বলে যে এইসব কিছু রিকা করেছে। লীলা সবাইকে বলে দেয় যে রিকাই হচ্ছে নূরের মেয়ে। এটি শুনে সবাই তো পুরোই অবাক। তখন রিকা লীলার কানের কাছে এসে লীলাকে বলে যে এগুলো যা কিছু হচ্ছে তা ওই মহিলাদের কর্মফল, লীলার এইসবে জড়ানো উচিত না। এটি শুনে লীলা থমকে যায়, কারণ ওই একই কথা তাকে নূরের আত্মাও বলেছিল। এবার রিকা সেখান থেকে চলে যায়। লীলা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে পারে না। এর মধ্যে সেখানে থাকা কিছু মহিলারা হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যে তারাও পসেসড হয়ে গেছে। যা দেখে সেখানে থাকা বাকি মহিলারাও লীলার কথা বিশ্বাস করতে শুরু করে। এবার তারা লীলার সাথে রিকার বাড়ি যায়। তারা রিকার বাড়ির সামনে গিয়ে তাকে ডাকতে শুরু করে। এখানেই আমাদের অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে ইটা, অ্যানা, স্মৃতি, টুটি এরা গ্রামের কিছু মহিলাদের সাথে রাতের বেলা নূরের বাড়িতে যায় এবং নূরের চুল ধরে তাকে বাইরে নিয়ে আসে এবং সবাই মিলে নূরকে প্রচন্ড মারতে থাকে। এক পর্যায়ে নূর সেখানেই মারা যায়। আর আজ বহু বছর পর লীলাও গ্রামের বাকি মহিলাদের ডেকে নিয়ে রিকার উপর একই কাজ করছিল। তখন রিকা রেগে গিয়ে সবাইকে বলতে থাকে যে সে এগুলো কিচ্ছুই করেনি। যদিও এসব নৃত্য দেখে রেখা মনে মনে খুশি হয়েছিল যে তার মায়ের হত্যাকারীদের শাস্তি হয়েছে, কিন্তু এগুলোর কিছুই সে করেনি। কিন্তু কেউ রিকার কথা বিশ্বাস করে না, বরং লীলাবাদে বাকি উপস্থিত সবাই তাকে অনেক মারতে থাকে। মার খেয়ে রিকাও প্রায় বেহুশ হয়ে পড়ে। তখন লীলা পাশে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে তার এখানে কি করা উচিত। তখন তার মা স্মৃতির আত্মা দেখা দেয় এবং তাকে রিকাকে বাঁচাতে বলে, কারণ স্মৃতিও বুঝে গেছে ওই ঘটনায় নূর নয় বরং তাদের স্বামীরাই দায়ী ছিল। কিন্তু তারা না বুঝে সেদিন নূর ও রিকাকে শাস্তি দিয়েছিল। তাই সে চায় না এখনো পূর্বে ঘটে যাওয়া সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তা লীলা তাড়াতাড়ি রিকার গায়ের উপর পড়ে তাকে জড়িয়ে ধরে কভার করে ফেলে। কিন্তু এই মহিলারা লীলাকেও মারতে শুরু করে। আরিফ এগুলো জানতে পেরে তাড়াতাড়ি এসে তাদের দুজনকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখনই আরিফের মাথায় একটি বাড়ি লেগে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণের কারণে তার ওখানেই মৃত্যু হয়। এটা দেখে লীলাও প্রায় পাগল হয়ে যায় এবং গ্রামের ওই মহিলাদের উপর তারা প্রচুর রাগ হতে থাকে। তবুও সে তাদের কিছুই বলতে পারে না, কারণ এগুলোর জন্য সে নিজেও দায়ী। এখানে রেখার সাথে শেষ পর্যন্ত কি হয় তা আমাদের দেখানো হয় না, কিন্তু যদি রেখার সাথেও নূরের মতো একই ঘটনা ঘটে তাহলে আমি বলবো অবশ্যই এখানে তার সাথে অন্যায় হয়েছে। আর অন্যদিকে বেচারা নিরাপরাধ আরিফকেও প্রাণ হারাতে হয় এবং লীলাকে হারাতে হয় সব আপনজন। আসলে একটা ঘটনাকে ভালো করে যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত নিলে এমনটাই হয়ে থাকে।